হ্যালো বন্ধুরা, HSC ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 10 পিস অ্যান্ড কনফ্লিক্টের লেসন নাম্বার 3 ক্রুয়েলটিজ অফ কনফ্লিক্ট নিয়ে আমি চলে এসেছি অনিন্দ কুমার চৌধুরী। চলো আমরা লেসনটা শুরু করে দিই। প্রথমে আমরা এই পোয়েমটা পড়ে ফেলবো। খুব সুন্দর একটা পোয়েম, দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড বাই লর্ড অ্যালফ্রেড টেনিসন। হাফ আ লিগ, half a league onward, all in the valley of death, rode the 600. আমাদের এই পোয়েমের বাংলা মিনিংটা আমরা সাথে সাথে পড়ে ফেলবো। দেড় মাইল সম্মুখে মৃত্যুপুরীতে সবাই এগিয়ে চলো 600। Forward the light brigade, charge for the guns, he said, into the valley of death, rode the 600. এগিয়ে যাও লাইট ব্রিগেড, অস্ত্রের বিরুদ্ধে আক্রমণ তিনি আদেশ দিলেন, মৃত্যুপুরীতে এগিয়ে চলো 600। Forward the light brigade, was there a man dismayed? Not though the soldiers knew someone had blundered. এগিয়ে যাও লাইট ব্রিগেড, আছে কি কেউ ভীত? কেউ নয় যদিও জানতো তারা সাংঘাতিক ভুল করছে কেউ। There's not to make reply, there's not to reason why, there's but to do and die, into the valley of death rode the 600. প্রত্যুত্তর করা তাদের সাজে না, কৈফিয়ত তারা চাইতে পারে না, তারা জানে শুধু লড়তে আর মরতে, মৃত্যুপুরীতে এগিয়ে চলো 600। Cannon to the right of them, cannon to left of them, cannon in front of them, volleyed and thundered. তাদের ডানে কামান, তাদের বাঁয়ে কামান, কামান তাদের সম্মুখে, একসাথে সব গর্জে ওঠে আর বিকট শব্দে আক্রমণ। Stormed at with shot and shell, boldly they rode and well, into the jaws of death, into the mouth of hell, rode the 600. বন্দুক গুলিতে তীব্র আঘাত, তবুও তাদের দৃঢ় চলন আর মনোবল, মৃত্যুর কবলে নরকের মুখে এগিয়ে চলো 600। আমরা কন্টিনিউ করি। Flashed all their sabers bare, flashed as they turned in air, sabering the gunners there, charging an army while all the world wondered. তাদের সকল মুক্ত তরবারি ঝলকে ওঠে যখন তারা শূন্যে ভাসে, ওইখানে ওই বন্দুকধারীদের আঘাত করে, আঘাত হানে শত্রু সেনাদের, সারা বিশ্ব অবাক তাকিয়ে রয়। Plunged in the battery smoke, right through the line they broke, Cossack and Russian reeled from the saber stroke, shattered and sundered. তারা এগিয়ে চলে কামানের ধোঁয়ায় ডুবে, শত্রু সেনার বাধা ভেঙে, কোষাক আর রুশ সৈন্যরা তরবারির আঘাতে টালমাটাল, বিধ্বস্ত আর এলোমেলো। Then they rode back, but not the 600. অতঃপর তারা পিছু হটল, কিন্তু না 600 নয়। Cannon to right of them, cannon to left of them, cannon in front of them, volleyed and thundered. তাদের ডানে কামান, তাদের বাঁয়ে কামান, কামান তাদের পিছনে, একসাথে সব গর্জে ওঠে আর বিকট শব্দে আক্রমণ। Stormed at with shot and shell, while horse and hero fell, that they that had fought so well came through the jaws of death. বন্দুকগুলির তীব্র আঘাত, অশ্ববীর যখন লুটিয়ে পড়ে, তারা বীর দর্পে যুদ্ধ করে, মৃত্যুর গ্রাস পিছনে ফেলে। Back from the mouth of hell, all that was left of them, left of 600. আসলো ফিরে নরক মুখ হতে, তাদের মধ্যে থেকে সকলেই 600 মধ্যে যারা রইল বেঁচে। When can their glory fade? Oh, the wild charge they made, all the world wondered. কখনো হারিয়ে যাবে কি তাদের মহিমা? তারা হেনেছিল তীব্র আঘাত, সারা বিশ্ব অবাক তাকিয়ে রয়। Honor the charge they made, honor the light brigade, noble 600. সম্মান জানেই সেই আঘাত হেনেছিল তারা, যে আঘাত হেনেছিল তারা, শ্রদ্ধা জানাই সেই লাইট ব্রিগেডদের চিরমহিয়ান 600। তো বন্ধুরা, আমরা এই পোয়েমটা পড়ে ফেললাম খুব সুন্দর, আর সাথে আমরা বেঙ্গলি মিনিংটাও পড়ে ফেললাম। তো এই পোয়েমটা দেখে আমরা বুঝতে পারছি যে পোয়েমটা একটা যুদ্ধ নিয়ে। এখন আমরা চলো প্র্যাকটিসগুলো করে ফেলি। Guess the meanings of the following words by using contextual clues. এখানে বন্ধুরা একটা ইম্পর্টেন্ট মিনিং আছে। কনটেক্সচুয়াল মানে হলো যে যেই মিনিংটা আমাদের পোয়েমের সাথে যাচ্ছে। তো একটা ওয়ার্ডের অনেক ধরনের মিনিং হতে পারে, কিন্তু যেটা
আমাদের পোয়েমের সাথে যাচ্ছে শুধু সেটাই আমাদের আনসার হবে, বাকিগুলো আমাদের আনসার হবে না। তো চলো বন্ধুরা আমরা দেখিনি কী কী ওয়ার্ড এখানে আছে। প্রথমে আমাদের কাছে আছে ভ্যালি। ভ্যালি মানে হলো আর লো এরিয়া বিটুইন দ্য হিলস, এটার একটাই মিনিং, এটা খুব কমন একটি মিনিং। আর লো এরিয়া বিটুইন দ্য হিলস মানে দুটো পাহাড়ের মাঝামাঝি যে জায়গাটা আছে। ডিসমেড, এটাও খুব কমন একটা ওয়ার্ড। ডিসঅ্যাপয়েন্টেড। ব্লান্ডার্ড, ব্লান্ডার মানে কিন্তু ভুল করা, সো ব্লান্ডার মানে ভুলটা করা, ব্লান্ডার মানে একটা ভুল, আর ব্লান্ডার্ড করা মানে হচ্ছে ভুলটা করা। মেড আ স্টুপিড অর কেয়ারলেস মিস্টেক। ভলিড, ভলিড মানে হলো ফায়ার্ড অ্যাট আ টাইম, একসাথে অবিরাম গোলাবর্ষণ করা। রোড, রোড মানে হচ্ছে ট্রাভেল বা ভ্রমণ করা, মানে উই রাইড দ্য হর্স, উই রোড দ্য হর্স, তো ঘোড়ার পিঠে চড়া, এটাকে আমরা বলবো রাইডিং দ্য হর্স, সো রাইড থেকে রোড, পাস্ট টেন্স। রিল্ড, রিল মানে হলো স্ট্যাগার্ড বা হেলে ধুলে চলা। থান্ডার, থান্ডার মানে হলো মেক আ ভেরি লাউড নয়েজ। দেখো বন্ধুরা, থান্ডার মানে কিন্তু আমরা জানি যে বিদ্যুৎ চমকানো বা বিদ্যুৎ মানে বর্ষার সময় যেরকম বিদ্যুৎ চমকানো আমরা দেখি সেরকম একটা কিছু, কিন্তু এখানে কিন্তু সেটা বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে যে যখন কামানগুলো ছোড়া হচ্ছিল, যখন গুলি বর্ষণ হচ্ছিল, তখন যে সাউন্ডটা হলো সেটা কিন্তু থান্ডারের মতনই শোনা যাচ্ছিল, এই জন্য সেটাকে থান্ডার বলা হচ্ছে। এক্সপ্রেস দ্য মেইন আইডিয়াস অফ দ্য পোয়েম ইন ইউর ওন ওয়ার্ডস। এখন বন্ধুরা আমরা পোয়েমের যেই কথাগুলো আছে সেগুলো নিজের ভাষায় এক্সপ্রেস করব। তারপর নম্বর 5-এর কোয়েশ্চেন হলো হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড, হোয়াট ওয়ার্ডস অ্যান্ড ডিটেলস ইন দ্য পোয়েম রিভিল দ্য পোয়েটস অ্যাটিটিউড। তো প্রথমে বন্ধুরা আমরা কোয়েশ্চেন নম্বর 4 and 5 একটু আলোচনা করে ফেলি। এক্সপ্রেস দ্য মেইন আইডিয়াস অফ দ্য পোয়েম ইন ইউর ওন ওয়ার্ডস, এটা বন্ধুরা কিছুটা ক্রিয়েটিভ টাইপের। তোমরা তোমাদের মতো করে এই পোয়েমটা পড়ে এখান থেকে কী সামারি নিতে পেরেছো সেটা তোমাদেরকে বলতে হবে। তো এটা যাতে তোমাদের জন্য একটু সুবিধা হয় সেজন্য আমি বাংলা মিনিংটা বলে দিয়েছি, তোমরা হচ্ছে এখান থেকে একটা সামারি বানাবে। আমরা একটু ডিসকাশনটা শুরু করি। আমরা বলতে পারি দ্য পোয়েম দ্য চার্জ অফ লাইট ব্রিগেড ওয়াজ রিটেন টু মেমোরালাইজ a suicidal charge by light cavalry over open terrain by British forces in the Battle of Balaclava, Ukraine in the Crimean War 1854-1856। তো ওই ধরনের একটা যুদ্ধে এই চার্জটা করা হয়েছিল। In the battle, 247 men of the 637 in the charge were killed or wounded. Though the group of soldiers were sent to a wrong battle, none of them opposed it. তো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এখানে আছে যে তাদেরকে যে যুদ্ধে পাঠানো হয়েছিল সেটা কিন্তু একটা রং ব্যাটেল ছিল, সেটা অ্যাকচুয়ালি ফাইট করা উচিত ছিল না, কিন্তু তারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেনি, তারা যুদ্ধটা ফাইট করেছিল। রাদার দে কারেজিয়াসলি ফেসড দ্য ওয়েল আর্মড এনিমিজ, many of them were killed in the battle. Thus the main idea of the poem is nobility of the soldiers and brutality of war. তো যে যুদ্ধ তারা জানে যে তারা জিততে পারবে না, তা সত্ত্বেও তারা যুদ্ধে যায়, তারা যুদ্ধটা ফাইট করে, খুব ব্রেভলি তারা চার্জ করে, আর তাদের মধ্যে অনেকে মারা যায়। তো এই পোয়েমটা অ্যাকচুয়ালি যেটা বলছে যে যুদ্ধটা কতটুকু ক্রুয়েল হতে পারে আর সোলজাররা কতটুকু নোবেল হতে পারে, কতটা সাহসী হতে পারে। However, Tennyson's subject is the nobleness of supporting one's country. He tends to glorify the bravery and the integrity of the British soldiers. ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি যে পোয়েট টেনিসনের আইডিয়াটা এরকম ছিল যে সোলজাররা সেই যুদ্ধে প্রাণ হারে তাদেরকে গ্লোরিফাই করা, সম্মানিত করা, আর সোলজারদের যে একটা মনোভাব যে তারা কখনো নেভার গিভ আপ একটা অ্যাটিটিউড, তাদের সৈন্যবল কম থাকলেও সেই সৈন্যবল দিয়ে তারা তাদের মনোবল দিয়ে যে একটা জায়গাতে চার্জ করবে, তারা জিতুক আর না জিতুক, সেটাকে আমাদের পোয়েট এখানে সম্মানিত করছে। এখন বন্ধুরা নম্বর 5-এ যদি আমরা যাই, হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার, what words and details in the poem reveal the poet's attitude। তো পোয়েটের অ্যাটিটিউড এখানে কীরকম মনে হচ্ছে? এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, যা বুঝলাম, তা থেকে আমরা বুঝতে পারছি যে পোয়েট কিন্তু মোটামুটি ওয়ার যে একটা ক্রুয়েল একটা বিষয়, আর অনেক মানুষ মারা যাবে, মানে বিষয়টা খুব একটা সুন্দর না, কিন্তু তা সত্ত্বেও পোয়েট কিন্তু যারা ওখানে যুদ্ধ করেছিল তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। তো পোয়েট দুটো জিনিস দেখাতে যাচ্ছেন, যে একটা যুদ্ধ কতটা ক্রুয়েল হতে পারে, আর হচ্ছে যে যুদ্ধে যারা ফাইট করবে তাদের মনোবল, তাদের নোবেলটি, তাদের কারেজ, অ্যাটিটিউড সব কিছু কতটা মহান, এই দুটো জিনিস পোয়েট কিন্তু দেখাতে চেয়েছেন। আমরা একটু ডিসকাশনে চলে যাই। In the poem, the poet is very critical towards war. The words and expressions like the valley of death, blundered, jaws of death, mouth of hell, but to do and die, not to reason why, not to make reply, show that the poet consider war as death, as painful as hell. তো এই যে এক্সপ্রেশনগুলো আমরা দেখলাম, যে ডেথ, ভ্যালি অফ ডেথ,
ব্লান্ডার, জজ অফ ডেথ, মাউথ অফ হেল, এগুলো সবগুলো দেখি তো বোঝা যাচ্ছে যে ওয়ার জিনিসটা খুব একটা সুন্দর না, খুবই ক্রুয়েল একটা জায়গা। আর ওখানে গেলে মানে এক্সপিরিয়েন্সটা খুব একটা প্লেজারেবল না, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স না, খুব ভয়ানক একটা এক্সপিরিয়েন্স, পেইনফুল অ্যাজ হেল। তারপর হোয়াট ইজ আ গ্রেট মিস্টেক, যুদ্ধ একটা বিশাল বড় ভুল। ইট ফোর্সেস পিপল টু জাম্প ইন টু ডেপথ। তো পোয়েট যেটা বোঝাতে চাচ্ছেন এই শব্দগুলোর মাধ্যমে অথবা ফ্রেজগুলোর মাধ্যমে, যে মানুষ ওখানে গেলে তারা মোটামুটি এরকমই চিন্তাভাবনা নিয়ে যায় যে তারা ফিরতে পারে বা নাও ফিরতে পারে, ওই রকম একটা অ্যাটিটিউড নিয়ে কিন্তু যুদ্ধে যেতে হয়। তো সেই অ্যাটিটিউডগুলো, সেই ভয়ানক যে এক্সপিরিয়েন্সগুলো, সেগুলো পোয়েট এই ওয়ার্ড, এই ফ্রেজগুলোর মাধ্যমে আমাদেরকে বলেছেন। উই আর ডান উইথ নাম্বার 5. What happened to the Light Brigade? What is the poet's attitude to the soldiers mentioned in the poem? What words and expressions show the poet's attitude towards the soldiers? অনেকগুলো কোয়েশ্চেন, 3টা কোয়েশ্চেন আছে এখানে। What happened to the Light Brigade? লাইট ব্রিগেডের শেষ পর্যন্ত কী হলো? বন্ধুরা, আমরা কিন্তু পোয়েমটা পড়ার পর বুঝতে পারছি যে লাইট ব্রিগেডের সবাই কিন্তু বেঁচে ফিরে নাই, তাদের মধ্যে অনেকজন মারা গিয়েছিল, আর যারা বাকি ছিল তারা ফিরেছিল। What is the poet's attitude to the soldiers mentioned in the poem? তো পোয়েমে যে সোলজারগুলো ছিল, পোয়েটের কী ধরনের অ্যাটিটিউড ছিল আমরা ডিটেলসে ডিসকাস করব, কিন্তু আমরা একটু পোয়েমটা থেকে মনে করার চেষ্টা করি। পোয়েট কিন্তু তাদের প্রতি খুব সম্মান প্রদর্শন করেছেন, অনেক সম্মান প্রদর্শন করেছেন। সো পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দেম একটা রেসপেক্টেবল একটা অ্যাটিটিউড আমরা বলতে পারি। হোয়াট ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস, এটা খুব ইন্টারেস্টিং। যে আচ্ছা, আমরা তো বললাম যে পোয়েট খুব সুন্দর সম্মান করলো, কিন্তু কোন শব্দগুলো আর কোন এক্সপ্রেশনগুলো দেখে আমাদের মনে হলো যে পোয়েট এরকম একটা অ্যাটিটিউড শো করছে, সেটা আমাদেরকে বলতে হবে। আমরা এখন ডিসকাশনে চলে যাই। Due to miscommunication in the chain of command, the Light Brigade was sent on a frontal assault against an artillery whom they were not supposed to fight. মানে ভুল একটা কমেন্টের কারণে এমন একটা আর্টিলারি এগেনস্টে তাদেরকে ফাইট করতে বলা হয়েছিল যেটা যাদের এগেনস্টে তাদের ফাইট করার কথাই ছিল না। The Light Brigade had only swords against guns and cannons. সবচেয়ে ইন্টারেস্টিং কথাটা হলো যে লাইট ব্রিগেড যাদের কথা আমরা বলছি, তাদের কাছে কিন্তু কোনো বন্দুক ছিল না, ক্যানন ছিল না, তাদের কাছে ছিল শুধু তরবারি, সোর্ড ছিল। তা সত্ত্বেও কিন্তু তারা ফাইট করেছে। সো ইট হ্যাপেন্ড দ্যাট দ্য ওয়েল প্রিপেয়ার্ড আর্মি অ্যাটাক দ্য লাইট ব্রিগেড উইথ ক্যাননস অ্যান্ড গানস। তো স্বাভাবিক, তো কেউ যদি তরবারি নিয়ে আসে, সোর্ড নিয়ে আসে একটা যুদ্ধে, তাদের এগেনস্টে যদি গানস থাকে, তো তারা তো আর চুপ করে বসে থাকবে না, তাদের কাছে বন্দুক আছে, কামান আছে, তারা তো সেগুলো ইউজ করবেই। তাই হলো, দো দ্য লাইট ব্রিগেড ফট ওয়েল, দে হ্যাড টু টয়েল মাচ। তো লাইট ব্রিগেড ফাইট করেছে, যথেষ্ট ফাইট করেছে, কিন্তু বুঝতে পারছো যে যাদের কাছে শুধু তরবারি আছে, সোর্ড আছে, তারা কি আদৌ শেষ পর্যন্ত কি তারা ক্যানন আর গানজের এগেনস্টে পারবে না কিন্তু। ফিউ অফ দেম রিমেইনড অ্যালাইভ টু মেক দ্য জার্নি ব্যাক। সবাই বেঁচে ছিল না। দ্য পোয়েট ইজ ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস দ্য সোলজার্স। এই যেটা বললাম, আমরা কিন্তু আগে থেকে জানি যে পোয়েট খুবই খুবই শ্রদ্ধাশীল একটা অ্যাটিটিউড দেখাচ্ছিল সোলজারদের প্রতি। হি ফিলস প্রাউড অফ দ্যাম, অনেক গর্ববোধ করছে। দ্য ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস, এখন আমরা ওয়ার্ডের এক্সপ্রেশনগুলো বলবো, যে এক্সপ্রেশনগুলো দেখে আমরা বুঝতে পারছি যে গর্ববোধের ব্যাপারটা। বোল্ডলি দ্য রোড অ্যান্ড ওয়েল, তারা বোল্ডলি মানে খুব সাহসিকতার সাথে কিন্তু তারা ঘোড়ার পিঠে চড়ে, তার হচ্ছে যে গেল এক্স্যাক্টলি ঘোড়ার পিঠে চড়ে, দ্য রোড বলছে, তো তারা একটা কিছুতে চড়ে গিয়েছে। অল দ্য ওয়ার্ল্ড ওয়ান্ডার্ড, সারা বিশ্ব তাকিয়ে রইল। রিল, শ্যাটার্ড, সান্ডার্ড, ফট সো ওয়েল, গ্লোরি, অনার, নোবেল 600। সো নোবেল, এই ধরনের কথাগুলো দেখে আমরা বুঝতে পারছি যে পোয়েট কিন্তু খুব সম্মান প্রদর্শন করছে সেই সোলজারদের প্রতি। রিভিল দ্যাট দ্য পোয়েট কনসিডার্স দ্য সোলজার্স ব্রেভ, অনারেবল অ্যান্ড গ্রেট। তো এই শব্দগুলো থেকে, এক্সপ্রেশনগুলো থেকে আমরা বুঝতে পারছি, এই ফ্রেজগুলো থেকে বুঝতে পারছি যে পোয়েট সোলজারদের প্রতি যে অ্যাটিটিউডটা ছিল, সেটা ছিল খুব রেসপেক্টফুল একটা অ্যাটিটিউড। আর কি হলো সে লাইট ব্রিগেডদের, আমরা পড়েছি যে লাইট ব্রিগেডরা তাদের কাছে ছিল শুধু তরবারি বা সোর্ড, তো স্বাভাবিক তাদের এগেনস্টে ছিল গানস অ্যান্ড ক্যানন্স, তাদের এগেনস্টে কিন্তু শেষ পর্যন্ত আমাদের লাইট ব্রিগেড পারে নাই। উই আর ডান উইথ কোয়েশ্চেন নাম্বার 6. এখন আমরা খুব একটা বেসিক কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ আ ব্রিজ, হোয়াট ইজ এ লিগ। আচ্ছা, এটা ব্রিজ হবে না, এটা হবে হচ্ছে ব্রিগেড, এখানে একটা এ হবে। হোয়াট ইজ এ ব্রিগেড, হোয়াট ইজ এ লিগ। তো ব্রিগেড মানে কি, লিগ মানে কি, মিলিটারি টার্ম। আমরা একটু শুরু করি। তো লিগ মানে কিন্তু বন্ধুরা, কেন কনটেক্সচুয়াল কথাটা এখানে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে লিগ মানে কিন্তু অনেক ধরনের দল হয়, ফুটবলেরও লিগ হয়, কিন্তু এটা কিন্তু এখানে ফুটবলের লিগ বোঝাচ্ছে না, এখানে সোলজারদের একটা মিলিটারি একটা লিগ বোঝাচ্ছে। সো লেটস সি হোয়াট দিস মিনস। প্রথমে ব্রিগেডে আসি। ব্রিগেড ইজ আ সাব ডিভিশন অফ আর্মি, typically consisting of a small number of infantry, battalion or other units and forming a part of a division. আচ্ছা, ঠিক আছে। ব্রিগেড হলো আর্মিদের একটি উপবিভাগ, যেটা স্বল্প সংখ্যক পদাতিক সেনাদের বা অন্য ইউনিট নিয়ে গঠিত, আর তা সেনা বিভাগের একটি অংশ। আচ্ছা, ঠিক আছে, একটা বিশাল বড় সেনাবাহিনী আছে, তাদের একটা অংশ হচ্ছে এই ব্রিগেড, তাদের একটা গ্রুপ হচ্ছে এই ব্রিগেড। হোয়াট ইজ এ লিগ?
League is a unit for measuring distance. A league measures to about 3 miles or around 5 kilometers. তো বন্ধুরা দেখছো, লিগ মানে কিন্তু আমরা চিন্তা করছিলাম যে গ্রুপ, কোনো একটা গ্রুপ হয়তো হবে। তো যেহেতু ফুটবলের গ্রুপ না অথবা অন্য কোনো লিগ না, আমরা মনে করছিলাম যে আর্মিদের লিগ হতে পারে, তা কিন্তু না। এখানে লিগ মানে হলো ইটস ইউনিট অফ মেজারিং ডিস্টেন্স। সো বন্ধুরা, আমাদের কনটেক্সট অনুযায়ী কিন্তু মিনিংগুলো আমাদেরকে বলতে হবে, আমাদের সেই অনুযায়ী বুঝতে হবে যে এখানে কী বোঝাচ্ছে, এই ওয়ার্ডটা মানে কী বোঝাচ্ছে। আমরা কন্টিনিউ করি। Why does the poet say there's not to make reply, there's not to reason why? আচ্ছা, পোয়েট এই কথাটা কেন বললো? এই ফার্স্ট অফ অল এই দুটো লাইন মানে হলো যে সোলজাররা যাচ্ছে তারা কোনো প্রত্যুত্তর করবে না, তারা টক ব্যাক বা কথা বলবে না, মানে ফিরতে কোনো কথা বলবে না যে কেন যাচ্ছি, এটার কোনো প্রতিবাদ করবে না। তাদের কাছে বন্দুক আছে, কামান আছে, আমরা কেন তাদের এগেনস্টে ফাইট করতে যাচ্ছি, এমন কোনো কথা তারা বলে না। তো আর্মিতে কিন্তু এরকম একটা জিনিস খুব আছে, রেলেভেন্ট আছে, যে তোমার উপর থেকে যদি কোনো অর্ডার আসে তুমি সেটাকে কোয়েশ্চেন করতে পারবে না, তোমার সিনিয়র তোমাকে যেটা বলে সেটা কোয়েশ্চেন করতে পারবে না। সো এই ব্যাপারটাই কবি এখানে বললেন। আমরা ডিসকাশনে চলে যাই। By these two lines, Tennyson puts emphasis on the helplessness of the soldiers to the higher authority. The soldiers are not given space to ask or raise question against the authority. They are only to abide by the commands, even if those commands are the mistakes or fatal for them. বুঝতে পারছি যে যেই সোলজাররা আছে তারা তাদের হায়ার অথরিটির এগেনস্টে কোনো কোয়েশ্চেন কোনো কিছু করতে পারবে না। তারা যদি জানে যে এটা একটা সুইসাইডাল অ্যাটাক, তারা সেই সুইসাইড অ্যাটাকেই যাবে। সুইসাইড অ্যাটাক মানে কি? তারা জানে যে এখান থেকে তারা বেঁচে ফিরবে না, কিন্তু অথরিটি থেকে অর্ডার এসছে বলে তাদেরকে সেখানে যেতেই হবে, মানে যেতে হবেই। We're done with question number 8. Moving on to question number 9. Find out the words in the poem associated with warfare. Okay. তো ধরো যে আমরা পোয়েমটা পুরোটা পড়বো না, আমরা হচ্ছে যে শুধু পোয়েমটা একটু স্কিম করে দেখবো যে এখানে কী কী ওয়ার্ড আছে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে পোয়েমটা আদৌ কী নিয়ে। তো আমাদেরকে বলছে যে আচ্ছা পোয়েমটা তো ওয়ারফেয়ার নিয়ে, যুদ্ধ নিয়ে, আমরা কী দেখে বুঝবো, কী ওয়ার্ডগুলো দেখে বুঝবো যে এই পোয়েমটা যুদ্ধ নিয়ে। একটা এক্সাম্পল হচ্ছে যে ক্যানন। ওকে, তো আমরা একটু দেখি কী কী ওয়ার্ড এখানে আছে। সো সাম ওয়ার্ডস যেটা হচ্ছে যে আমাদেরকে বোঝাচ্ছে যে এটা যুদ্ধ নিয়ে, সেগুলো যে ব্রিগেড, আমরা একটু আগে ব্রিগেডের মিনিং দেখলাম, গান, সোলজার, শট, শেল, সেবার মানে কিন্তু তরবারি, আর্মি, এ সব কিছু দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। ইউ আর ডান উইথ কোয়েশ্চেন নাম্বার 9। তোমরা কিন্তু বন্ধুরা আরও যদি ওয়ার্ড পাও তাহলে তোমরা এই ওয়ার্ডগুলো লিখতে পারো আর আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্য সোলজার্স গ্লোরি উইল সুন ফেড? ঠিক আছে, তো পোয়েটের কি মনে হচ্ছে যে সৈন্যদের মহিমা অচিরেই বিলীন হয়ে যাবে? সেটা কিন্তু না। আমরা যদি পোয়েটটা ভালো করে পড়ে থাকি, বুঝে থাকি, আমরা কিন্তু জানি যে কবি বলছেন যে তাদের এই যে মহিমা সেটা অনেক দিন পর্যন্ত থাকবে। দেখো বন্ধুরা, আমরা আমাদের কিন্তু 7 জন বীর শ্রেষ্ঠ, তাদেরকে কিন্তু আমরা আজ পর্যন্ত সম্মান জানাই। তো এই হচ্ছে যে যারা সোলজার তাদের মহিমার গুণ, যে তাদের মহিমা অনেক দিন পর্যন্ত থাকে। সো ডিসকাশনে চলে যাচ্ছি। নো, দ্য পোয়েট ডাজ নট থিঙ্ক দ্যাট দ্য সোলজার্স গ্লোরি উইল এভার ফেড। টু হিম দেয়ার অনারেবল অ্যান্ড নোবেল ফর এভার। তো আমরা কি বললাম যে তাদের যে গ্লোরি সেটা এনি টাইম সুন যাবে না, কিন্তু পোয়েট বলছে যে না, সেটা কখনোই যাবে না, তাদের মহিমার সবসময় থেকে যাবে, ফর এভার। They will live eternally in the glorious history of England and will be inspiring for the future soldiers. তো তাদের এই যে হিস্ট্রি, সেটা ইংল্যান্ডের যে তাদের যে গ্লোরি, সেটা ইংল্যান্ডের হিস্ট্রিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর সামনে যে সোলজাররা আসবে তাদের জন্য এটা একটা ইন্সপিরেশনের মতো কাজ করবে। Done with question number 10. The last question. Jaws of death is an example of a metaphor. Find out other metaphors used in the poem. তো jaws of death, দেখো জ কার হয়? জ কিন্তু যে কোনো একটা অ্যানিমেলও হতে পারে, মানুষও হতে পারে। তো ডেথ কিন্তু একটা মানুষ না, তো ডেথের আবার জ কীভাবে হয়? তো সেটাকে একটা মেটাফর, যে কোনো কিছুকে এরকম এক্সাজারেট করে একটা টার্ম বলা, একটা ফ্রেজ বলা। ফাইন্ড আউট আদার মেটাফোর্স। আর কী কী মেটাফোর আছে আমরা একটু দেখি। উই হ্যাভ ভ্যালি অফ ডেথ, মাউথ অফ হেল, এই দুটো কিন্তু মেটাফোরের এক্সাম্পল। যে ডেথের ভ্যালি, আবার হেলের মাউথ, হেল বা নরক, সেটার কিন্তু মুখ হতে পারে না, সেটা কিন্তু একটা মানুষ না, তো তার মুখ কীভাবে থাকতে পারে? সো মাউথ অফ হেল এটা একটা মেটাফোর, ভ্যালি অফ ডেথ এটা একটা মেটাফোর হয়ে গেল। সো বন্ধুরা, তোমরা যদি আর মেটাফোর পাও প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। বন্ধুরা, আমাদের এই লেসন এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি নেক্সট লেসনে তোমাদেরকে আমার সাথেই পাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।